শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, আলোচনায় অনেকের নাম। আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান, শুনতে চাই আপনার কাছ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রবীণ আইনজীবী সকলের পরিচিত মহসিন ভাই, যারা এই অনুষ্ঠান দেখছেন বিভিন্ন মাধ্যমে, তাদেরকে সবাইকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, রাষ্ট্রপতি যাবেন, নতুন রাষ্ট্রপতি আসবেন। শুধু রাষ্ট্রপতি না, যখন কোনো পদ শূন্য হয় সেটা পূরণের একটা ঘটনা থাকে। সে অর্থে এখন যিনি আছেন তিনি অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করছেন, স্পিকার, মাননীয় স্পিকার। তো স্বাভাবিক কারণে সংবিধান অনুযায়ী শিডিউল ঘোষণা হবে, নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবেন, তারপরে একাধিক প্রার্থী হলে নির্বাচন হবে এবং সেটি পার্লামেন্টে। আর যদি একজনই প্রার্থী হন তাহলে পরে বিষয়টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইল বলে গণ্য হবে এবং সেটি মাননীয় স্পিকার সংসদে ঘোষণা দেবে। তো সেই বিবেচনায় আমাদের কয়েকটি পর্ব এখনো দেখার ব্যাপার আছে। তার ভিতরে আমরা লক্ষ্য করলাম বা দেখলাম, সেটি হচ্ছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি, যেটা জাতীয় স্থায়ী কমিটি বলা হয়, যেই কমিটির বসে সবাই আলোচনা করে নিশ্চয় ঘোষণাটা মানে সরকার প্রধান হিসাবে, দলীয় প্রধান হিসাবে এবং নীতি নির্ধারণী কমিটির প্রধান হিসাবে তার হাতে ক্ষমতাটা হস্তান্তর করা হয়েছে। এটা প্রথা ভঙ্গ না আমার বিবেচনায়। এর আগে অতীতেও তো একই রেওয়াজ চলেছে। হ্যাঁ, একই রেওয়াজ, আমরা তো কোনো নতুনত্ব দেখছি না। হ্যাঁ, একই রেওয়াজ, একইভাবে আইন সবসময় একটু কাঠখোট্টা টাইপের হয়। নতুনত্ব আইনের ঘটনায়, যেমন সংবিধানের বিবেচনায় অনেকে একটু মনে হয় যে একই ব্যাপার তো গতবার ঘটছে। ঠিক দলীয় বিষয় বিবেচনায় ব্যক্তির পরিবর্তন হতে পারে, যে আগে এই ছিলেন কিন্তু সেই একই রেওয়াজ থাকবে, পরবর্তীতে আরেকজন মানে নতুন একজন হয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে বিবেচনা আমরা অনেক গণঅভ্যুত্থান করেছি এবং নতুন একটি পরিস্থিতি দেশে তৈরি হয়েছে, সেই পরিস্থিতির বিবেচনায় বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছে এবং অ্যাবসলিউট মেজরিটি আছে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন, সেটা যেভাবেই হোক না কেন, সেটি যদি মানে মতামত ভিত্তিতে, অর্থাৎ সর্বদলীয়, পার্লামেন্টের সরকারি দল হিসাবে বিএনপি, বিরোধী দল হিসাবে জামাত, আর হ্যাঁ, জামাতের সঙ্গে এনসিপি, আরেকজন আছে স্বতন্ত্র না, উনি ইসলামী আন্দোলনের থেকে একজন সদস্য আছেন। এবার বোধহয় স্বতন্ত্র কোনো সদস্য নাই। তো বিরোধী দল বা এনসিপি বা ওই যে ইসলামী আন্দোলন, তারা যদি প্রার্থী দেয় তাতেও বিএনপির কিছু যায় আসবে না। কিন্তু রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি নির্বাচিত হবেন রাষ্ট্রপতি হিসাবে, যদি এটা সর্বসম্মত করা যায়, খুবই ভালো না, তাহলে এটা জাতির 1 নম্বর ব্যক্তি, সবাই শীর্ষে তিনি আছেন, সবাই তাকে, এমনি তো হবে যে নির্বাচিত হবেন সবাই তাকে রাষ্ট্রপতি হিসাবে মানে, এটা আমার ব্যক্তিগত মতামত। তো এখন কে আসছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপিতেই অন্তত একাধিক ব্যক্তি আছেন যারা মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্য আমার বিবেচনায়। তো সেই সব ব্যক্তিকে যদি নিয়ে আনা যায় ভালো হয়। যেমন বীর মুক্তিযোদ্ধা একজন আসতে পারেন, একসময় শেখ জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন। তো এরকম আমাদের প্রথম যখন সরকার প্রথম, তখন কিন্তু রাষ্ট্রপতি নির্ভর, রাষ্ট্রপতি মানে সংসদীয় ব্যবস্থা ছিল না। শেখ মুজিবুর রহমান সাহেব কারাগারে বন্দী ছিলেন, তাকে রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলাম ছিলেন। রাষ্ট্রপতি শাসিত সরকার দিয়ে কিন্তু আমাদের স্টার্ট হয়েছিল। এখন সংসদীয় ব্যবস্থা, রাষ্ট্রপতি 91-তে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবার পরে। তো এই মানে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি, তাকে ঘিরে সবকিছু হয় না, কিন্তু তিনি মুখ্য ব্যক্তি হিসাবে, সাংবিধানিক ব্যক্তি এবং সাংবিধানিক ভাবেও তিনি মানে ওই তার হাতে এই কলমটা থাকে। যে সিদ্ধান্তই সরকার নিক না কেন, সেটা আলটিমেট সিগনেচার রাষ্ট্রপতি করে। সেই হিসাবে এই পদটি আমার বিবেচনা অনেক গুরুত্বপূর্ণ। সেটা কে আসছেন
আমার মনে হয় খুব অল্প সময়ের ভিতরে আমরা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে। জি, অ্যাডভোকেট মহসিন রশিদ কি বলবেন? না, হি ইজ রাইট, কিন্তু যদি অপোজিশনের সাথে বসে সবাইকে নিয়ে যদি একটা আলোচনা হতো, ওরা তাদের কথা বলতো যে অমুককে দিলে, বা বিএনপিরই সব লোক থাকুক, অসুবিধা নেই, বাট কথাবার্তা বলে দিলে যে আমাদের এই লিস্ট আছে, এর মধ্যে আপনারা কি মনে করেন কাকে দিলে ভালো হয়, তাহলে হয়তো খুব খারাপ হতো না। বিকজ না, এখনো তো সেই স্কোপ রয়েছে। Scope মাননীয় রয়েছে, প্রধানমন্ত্রীকে কিন্তু- দায়িত্ব দেওয়া হয়েছে, উনি অপোজিশনের সঙ্গে বসতে পারেন, বসতে পারেন। অপোজিশন লিডারকে উনি রাখতে হ্যাঁ, পারেন, ওনার সঙ্গে কিন্তু- গিয়ে বসতে পারেন। রাইট, কিন্তু লিস্টটা যেটা হবে ওটা বিএনপিরই হবে। হুম। সেখানে যেটা হবে যে পার্লামেন্ট একসাথে বসে একজনকে নির্বাচন করলো, আর সেখানে সেকেন্ড ক্যান্ডিডেট আর কেউ নাই। যদিও সেকেন্ড ক্যান্ডিডেট আর হওয়ার মতন কোনো স্কোপ নাই, তার কারণ হচ্ছে যে আমি তো আর দাঁড়াতে পারবো না, আপনি দাঁড়াতে পারবেন না, কেউ আপনার দাঁড়াতে পারবেন, নমিনেশন পেপার কেউ সই করবে না, দুজন সংসদ সদস্য তো লাগবে। লাগবে। হ্যাঁ, করবে না, ঠিক আছে। এখন এরকম যদি হয় তাহলে হারার জন্য দাঁড়ান যায় যে ঠিক আছে আমি দাঁড়ালাম। এখন ধরেন রুমিন ফারহানা হলো ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তো এখন ধরেন একটা সই হয়তো জোগাড় করা যাবে, সেকেন্ড সই জোগাড় করা খুব ডিফিকাল্ট হবে, বিকজ ওইখানে ধরেন মামনুল হকের বোধহয় একজন আছে, ও যে পাগড়ি পরে, কি নাম তার, ওরা এককভাবে কি দেবে, বা হয়তো দিতেও পারে, আই ডোন্ট নো। না, মামুনুল হকের যিনি আছেন তিনি তো জামাত জোটেই। জোটে থাকলেও কিন্তু দল ওনার হিসেবে। নিজস্ব দল আছে একটা, নমিনেশন পেপার সই করার জন্য তো জোটের দরকার নেই, দুইজন হলেই হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছি, উনি চলে গেছেন, যদিও এখন আমি অনেক সময় আমার বক্তব্যতে যা বক্তব্য রাখি শেখ হাসিনার পক্ষে যাচ্ছে। ওর আগে শেখ হাসিনাকে অনেক কিছু বলেছি, আন্দোলন করেছি, মামলা খেয়েছি, সব হয়েছে, কিন্তু এখন পক্ষে যাচ্ছে কেন? এখন পক্ষে যাচ্ছে বিকজ যে আশাটা ছিল আমার বা আমাদের জনগণের, ওইটা পূরণ হতে দেখছে না। আমাদের সংবিধানে কোনো ব্যালেন্স নাই। আপনি যদি ব্যালেন্স না আনতে পারেন তাহলে কিন্তু মুশকিল আছে। আপনি কেন আপনি ফ্যাসিস্ট বা এরকম অবস্থা কেন হচ্ছে? ফ্যাসিস্টে বাদ দেন, অটোক্র্যাটিক রুলার কেন হচ্ছে? বিকজ আপনার সংবিধানে কিন্তু লেখা আছে প্রধানমন্ত্রী ইজ দি চিফ এক্সিকিউটিভ, এই শব্দটা লেখা আছে। ইন্ডিয়াতে তা নাই, ইন্ডিয়াতেও কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, কিন্তু লেখা আছে প্রেসিডেন্ট ইজ দ্য চিফ এক্সিকিউটিভ। রাইট। খুব তফাৎ আছে এই দুইটার মধ্যে। তো ওইখানে এই পজিশনটা হতে পারে না, বিকজ এটার এক্সাম্পলও আছে। আপনার অনেক সময় জজগুলি অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট দিয়ে দিয়েছে, রাজীব গান্ধীর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আসাম থেকে ডেকে ডাইরেক্ট একদম ওথ দিয়ে দিয়েছে প্রেসিডেন্ট, কারোর সাথে কোনো পরামর্শ করে নাই, জেল সিং। তো আমাদের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যদি দেশের মধ্যে ঐক্য না করতে পারি, এখন কিন্তু আমরা ক্রস রোডে আছি, উই আর ক্রস রোড, আমরা জানি না যে কালকে কি হবে। বিকজ শেখ হাসিনা বলেছেন উনি আসবেন, কিভাবে আসবেন, কি করবেন, আমরা কিন্তু এই জিনিসগুলি জানি না। উনার সিকিউরিটি কে দেবে, উনাকে কি কি গভর্নমেন্ট আলাপ আলোচনা ইন্ডিয়ার সাথে করে তারপরে উনি যেদিন আসবেন সিকিউরিটি দেবে না, আই ডোন্ট নো। আমাদের এখানে তো অনেক প্রবলেমস আছে। তারপরে একটি নাম এসেছে রাষ্ট্রপতির জন্য, ব্যক্তি হচ্ছে নন পলিটিক্যাল, আইরিন খান, যে তারেক জিয়ার আত্মীয়, তারেক রহমান সাহেবের। না, জোবাইদুর রহমানের চাচাতো বোন আর কি। জি জি হ্যাঁ, লন্ডনের জি, ব্রিটিশ জি। নাগরিক আবার। জি 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 জি, ব্রিটিশ মানবাধিকার নাগরিক তো এখন আপনার কাছে অনেক আছেন। হুম। ব্রিটিশ স্টকে। নাগরিক আপনার এখন স্টকে। সরকারের মধ্যে আছেন, কাজে ওইটা আমি আর ডিসকাস করলাম না। তো আইরিন খান কি হয়তো চিন্তা ভাবনা করতে পারে, বাট যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন মোহসেন রশিদের মতামত কি, রাইট। স্ট্রেট মতামত, ফখরুল ইসলাম নাম্বার ওয়ান একেবারে। একদম আমার মতামত স্ট্রেট, এখানে কোনো দ্বিমত নাই। মানে এই 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 যে আপনি মতামতটা রাখলেন, যৌক্তিকতা কি? সেই যৌক্তিকতা আপনি হচ্ছে, আপনার যৌক্তিকতা জি 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 তুলবেন, জি হ্যাঁ। জি জি দেশের মানুষও তো উনি- অনেকেই উনি- বলছেন যে উনি- মির্জা ফখরুল উইল বি দি উনি- ফিটেস্ট। হ্যাঁ, উনি একটা পলিটিক্যাল ব্যক্তি, রাইট। উনার বাবাও পলিটিক্স করেছেন, আমার এইটার মধ্যে ঢোকার দরকার নাই কে কি পলিটিক্স করেছে, ঠিক আছে। এবং এই যে 17-18 বছর উনি যে জেনারেল সেক্রেটারি ছিলেন পার্টিকে, যেভাবে উনি পার্টিকে চালিয়েছেন, ধরে রেখেছেন পার্টিকে, অনেক প্রবলেমস হয়েছে পার্টির মধ্যে, কিন্তু তারপরে ফখরুল সাহেব ধরে রেখেছেন। তো আমার মনে হয় এই বয়সে এসে
হি উইল বি দ্য ফিটেস্ট ম্যান, বিকজ উনি সব জানেন, মন্ত্রীও ছিলেন এক সময়, এখনো আছেন, এখনো আছেন, হ্যাঁ, এখনো আছেন, স্থানীয় সরকার মন্ত্রী। রাইট। রাইট। সো উনি সব জানেন যে কোথায় কি আছে না আছে। সো আই থিঙ্ক হি উইল অলসো বি এবল টু সাপোর্ট দি প্রাইম মিনিস্টার যদি উনি হন। বাট অন্য কেউ, ধরেন খন্দকার মোশাররফের কথা আছে, খন্দকার মোশাররফও আছেন লিস্টের মধ্যে, ডক্টর মঈন খানের কথাও আলোচনায় আছে। মঈন খানও আছেন, কিন্তু আবার এখন যে স্পিকার, মানে যিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব কর্ম সম্পাদন করছেন রাষ্ট্রপতির, মেজর হাফিজের নামও আছে। আমি মনে করি যে মেজর হাফিজ বা এদের চাইতে এক নম্বর ব্যক্তি যদি ফখরুল ইসলাম সাহেব হন তাহলে সবচেয়ে বেস্ট। বিকজ আমি এত খন্দকার মোশাররফকেও সাপোর্ট করতে পারবো না, বিকজ ওনার ব্যাকগ্রাউন্ডটা ইজ নট আপ টু দ্য মার্ক। নাম্বার টু যেটা হচ্ছে যে মঈন খান ইজ আ গুড ম্যান, কিন্তু ওনার যে পার্সোনালিটি, যেভাবে উনি মুভ করেন, ওনার টোটাল পার্সোনালিটিটা দেখলে আই থিঙ্ক হি ইজ নট ফিট টু রেজাইড ইন বঙ্গভবন, বঙ্গভবনের বাসিন্দা হওয়ার মতন না। বাট ফখরুল সাহেবের সব দিক থেকে মার্জিত ব্যক্তি, কথাবার্তা ভালো বলেন, সব দিক থেকে আই থিঙ্ক হি ইজ সুটেবল। এটা হলো আমার স্ট্রেট মতামত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শামসুজ্জামান দুদু, এই ইস্যুতে আপনি কিছু বলবেন? এখানে মানে আমরা ব্যক্তিগতভাবে যাদের চয়েস করবো তাদের নিয়ে আলোচনা করতেই পারি, এবং এটা হওয়া উচিত, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পার্টি পর্যায়ে স্থায়ী কমিটি নেবে। তবে এটা ঠিক, মিস্টার মির্জা ফখরুল আলমগীর তো উনি দীর্ঘ একটা সময় ধরেন পার্টির পরিচালনায় দ্বিতীয় ব্যক্তি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বেগম জিয়া তখন গৃহ অন্তরীণ, জেলখানায়, এইসব তারেক রহমান সাহেব তখন লন্ডনে উনি মোটামুটি ভালো মন্দ যেভাবে ব্যাখ্যা করি না, কিন্তু দলকে সামনে এগিয়ে সামনে শুধু এগিয়ে না, আন্দোলনটাকে ধরে রেখেছিলেন। সঠিক। দুই নম্বর হচ্ছে তার লেখাপড়া, ছাত্র রাজনীতি থেকে শুরু করে রাজনীতি সব বিবেচনায়, এবং পার্টির দ্বিতীয় ব্যক্তি হিসাবে আমি বলবো সেক্রেটারি জেনারেল, তার বিষয়টি সামনে চলে আসে। কিন্তু এখানে যে ব্যাপারটা সামনে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে পার্টি টোটাল সবকিছুতে আছে, কিন্তু মহল বিশেষের কিছু কিছু মানে নানান ধরনের ভূমিকা, নানান ধরনের ঘটনা, এইগুলোও আছে। তবে আমার কাছে মনে হয় যে যে প্রার্থী হোক না কেন, সেখানে উনি মানে এগিয়ে আছেন এটা বলা যাবে। এখন সিদ্ধান্ত তো নেবেন পার্টির চেয়ারপারসন। হ্যাঁ, সঠিক। আপনি আরেকটু, আমরা যদি একটু অ্যাডভোকেট মহসিন রশিদ, আমরা একটু পিছনে ফিরে যাই। 5.5 মাস ধরে বিএনপি ক্ষমতায়, আমরা রাষ্ট্রপতিকে সরানোর জন্য এই 5.5 মাসে বিভিন্ন সময় বিরোধী দল তো বটেই, সরকারের শরিকদের পক্ষ থেকেও দাবি উত্থাপিত হয়েছিল, কিন্তু সে সময় সরানো হয়নি। হঠাৎ করে প্রয়োজনটা দেখা দিল কেন? না, দেখেন, যখন শুরুতে বিএনপি বলেছে দ্যাট ওনাকে যদি সরিয়ে দেওয়া হয় একটা কনস্টিটিউশনাল ভ্যাকিউম হবে, এইটার সাথে আমি 100% একমত। আমিও একমত। বিকজ আপনার কাছে ক্যাবিনেট নাই, আপনার কাছে পার্লামেন্ট নাই, আপনার কাছে কিচ্ছু নাই। আর যে সরকার, ইন্টারিম সরকার এসেছে, ওর ব্যাপারে আমি আর কি বলতে পারি? বলেন না আপনি, আপনার কথাই তো বলবেন। থার্ড ক্লাস একটা ফ্রডুলেন্ট লোক সরকার পরিচালনা করেছে। সে বঙ্গভবনে যায় নাই, কল অন করে না প্রেসিডেন্টের উপরে, বিদেশ থেকে ঘুরে আসে, কল অন করে না, নানান ঝামেলা আছে, অনেক ঝামেলা পাকিয়েছে। ইউ হ্যাভ নো আইডিয়া যে কি কি ঝামেলা সে করেছে। বাট এনিওয়ে, ওইটা বাদ দেন, ওরা চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতির সাথে প্রাইম মিনিস্টারের তো কথা হয়েছে, যখন প্রথম দেখা হলো তখনই হয়েছে কথা। প্রাইম মিনিস্টার হওয়ার পর যখন ওরা বসলো, আলাদাভাবে বসলেন, প্রেসিডেন্টের উপরে কল অন করলেন বা প্রেসিডেন্টের সাথে বসলেন ওতের পরে 1 to 1, তখন প্রেসিডেন্ট নিজেই অফার করেছে। He wants to resign. No, he didn't say this. He said কি আপনি যখন আপনার লোক দিতে চাইবেন প্রেসিডেন্ট হিসাবে আমাকে বলবেন, আমি রিজাইন করব। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন প্রশ্ন হচ্ছে যে সেদিন কেন? অ্যান্ড আপনার দেখেন রিলেশনশিপ তো খুব খারাপ ছিল না বিটুইন দ্য প্রেসিডেন্ট দ্য প্রাইম মিনিস্টার। এখন একটা স্ট্র্যাটেজিক রিজনের জন্য যে ঠিক আছে 5-6 মাস হয়ে গেল, এখন আমি আমার প্রেসিডেন্ট যদি 6 মাস বা 7 মাস পর ইলেক্ট করে নিয়ে আসি, তাহলে আগামী ইলেকশনে আমার প্রেসিডেন্ট থাকবে এজ দি হেড, এই চিন্তা ভাবনা একটা হতে পারে। তো উনাকে যখন প্রাইম মিনিস্টার রিকোয়েস্ট করেছেন অন ফোন, তখন উনি বলেছেন কোনো অসুবিধাই নাই, আমি রিজাইন করতে। এইখানে যে জিনিসটা হয়েছে দ্যাট একটু দেখবেন, এই রিকোয়েস্ট ফর রেজিগনেশন এইটা এসেছে যখন
ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান ইজ নট ইন দ্য কান্ট্রি। ওয়াকারুজ্জামান যখন দেশের থেকে টার্কি গিয়েছেন অন এ ভিজিট, তখনই সাথে সাথে এই রিকোয়েস্টটা এসেছে। অ্যান্ড সিন্স প্রেসিডেন্ট হলেন আপনার চিফ সুপ্রিম কমান্ডার অফ দি আর্মড ফোর্সেস, তো উনি রিজাইন করার আগে ওনার জানিয়ে দেওয়া দরকার ছিল ওয়াকারুজ্জামানকে, যে বা আর যে তিনজন আছেন, যে আমি রিজাইন করার সিদ্ধান্ত নিয়েছি। অ্যান্ড আই এম শিওর হি মাস্ট হ্যাভ ডান দিস। হয়তো উনি যদি কোনো সময় ওনার সাথে কথা হয় বা আপনারা যান ইন্টারভিউ করেন, তাহলে জানবেন দ্যাট উনি বলে দিয়েছেন যেটা আমি ডিসিশন নিয়েছি রিজাইন করার, জানিয়ে দেওয়া, শুধু নট পারমিশন, জানিয়ে দেওয়া। এইটা ভেরি ইম্পর্টেন্ট। সুপ্রিম কমান্ডার রিজাইন করবে আর ওরা জানবে না। তো আমার মনে হয় এইটার মধ্যে আমি এত কিছু খুঁজতে চাই না, যে রাষ্ট্রপতি আছেন, এর আগের সরকারে ছিলেন উনি, তিনটি সরকারের শপথ তিনটা সরকার, করিয়েছেন। অনলি রাষ্ট্রপতি। হ্যাঁ। বুঝলি, আমাদের এখানে কিন্তু অদ্ভুত ঘটনা, হ্যাঁ, হি ইজ দি অনলি রাষ্ট্রপতি যে তিনজন হেড অফ গভর্নমেন্টকে উনি শপথ পড়িয়েছেন। শপথ পড়িয়েছেন। আরেকজন আছে হুসেন মোহাম্মদ এরশাদ, যিনি আন্দোলনের মাধ্যমে মিলিটারি ডিকটেটর হিসাবে ছিলেন। পৃথিবীতে আর নজির নাই যে কোনো মিলিটারি ডিকটেটর যাকে রাস্তার মাধ্যমে রিমুভ করা হয়েছে, পাবলিক ইসে রিমুভড হয়েছে, সে রাজনীতি করেছে। আমার জানা মতন একটাও নাই মিলিটারি ডিকটেটর, ঠিক আছে? সো হি ইজ দি অনলি মিলিটারি ডিকটেটর হু সার্ভাইভড, অ্যান্ড উইদিন 3-4-5 মান্থসের মধ্যে উনি 5টা আসনে ইলেকশন করেছেন, মেম্বার অফ পার্লামেন্ট জিতেছেন, ইলেকশন জিতেছেন 5টা সিটে। পরে তো এটা আমরা কমিয়ে দিয়েছি। রাইট। তো এই দুইটা, যে উনি যাকে অনেক লোকজন লাইক করে না, জি। এখন যিনি ছিলেন, উনি 3টা গভর্নমেন্টকে হ্যান্ডেল করেছেন, ইউ সি। তো এইটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা খেয়াল Right. রাখতে হবে। তো আমার মনে হয় এটার মধ্যে আমি খুব বেশি দেখি না যে উনাকে কি বলেছে। একটু শুনে আসি জি, জি, আমরা of course, শামসুজ্জামান of course, দুধু ভাইয়ের of বক্তব্য, course. যে ওনারটা more authentic। হঠাৎ করে কেন হ্যাঁ? রাষ্ট্রপতির হঠাৎ করে পদত্যাগ কেন? আমার পদত্যাগের কাছে তা ঘোষণা। মনে হয় না। হ্যাঁ। হঠাৎ বলে যে শব্দটা বিভিন্ন সময় বলা হচ্ছে, এটা আমার কাছে তা মনে হয় না। কি মনে হয় আপনার কাছে? তিনটা সময়ের যে রাষ্ট্রপতি শেখ হাসিনা তাকে অ্যাপয়েন্ট করছেন, তিনি রাষ্ট্রপতি হয়েছেন। তো সেই সময় যখন শেখ হাসিনা পালাচ্ছেন গণঅভ্যুত্থানের মুহূর্তে, তখন অনেকেই কিন্তু এই বিবেচনায় নিয়েছিলেন যে তাকে পদত্যাগ করতে হবে এবং চলে যেতে হবে। তো এবং ওই সময় পদত্যাগের জন্য তিনি তৈরি আছেন, এই ধরনের ঘটনাও সেই সময় বিভিন্ন মাধ্যমে আসছে। কিন্তু বাস্তবতা ছিল সেই সময় পার্লামেন্ট ছিল না। বিএনপির সমর্থনেই বলা যায় হ্যাঁ, তিনি টিকে ছিলেন। তিনি ওই অন্তর্বর্তীকালীন- পদে ছিলেন, এবং এটা বাস্তবোচিত। সেই সময় উনি যদি নিজেও জোর করে পালিয়েও যেতেন, তাহলে একটা সাংবিধানিক সংকট, শূন্যতার সৃষ্টি হতো। শূন্যতার সৃষ্টি হতো। সেই বিবেচনা থেকে তিনি ছিলেন। ওই পিরিয়ডটা আমি গুরুত্বহীন মনে করছি না, ঠিক আছে? একটু গুরুত্বপূর্ণ সময়। ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস যে 18 মাস ছিলেন, তার তো 3 মাস থাকার কথা সাংবিধানিকভাবে। কারণ যখন ওই যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব হ্যাঁ। যিনি আসছিলেন, সেটা গণঅভ্যুত্থানের পরবর্তী সিচুয়েশন, কিন্তু তিনি 90 দিনের মধ্যে নির্বাচন করে হ্যাঁ, ক্ষমতা সেই সময় বেগম খালেদা নির্বাচিত জিয়া, দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচিত বিদায় দলের কাছে নিয়েছিলেন। বেগম জিয়ার কাছে দিয়েছিলেন। এইবার যিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছিলেন, তো তার অনেক সংস্কারের সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছিলেন। তো তিনি বলেছেন যে অনেকে চায় যে তিনি 50 বছর থাকুক, এটা তিনি জনগণের কাছে শুনছেন। কমপক্ষে 5 বছর। বছর তো তিনি, না 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 না, তিনি এটা বলেছেন। তার যে সংস্কারের ঘটনা টটনা আছে, তিনি এমনকি থেকে ইতালিতে যখন সফরে গেছিলেন, তো 10 বছর লাগবে না, ঠিক আছে 5 বছর তো লাগবে। কিন্তু 5 বছর আবার লক্ষণীয়, 50 বছর জনগণ চায়, আর সে মানে একটা মুহূর্ত আসলো তাড়াহুড়া করে নির্বাচন করলো সে। মানে পরিস্থিতি এমন, মানে এই মানুষটার যেমন ছাত্রদেরকে তার নিয়োগকর্তা বলেছে সে। গণ অভ্যুত্থানে জনগণ তাকে বসিয়েছে সেটা না। না না না, জনগণ গণ অভ্যুত্থান করেছে জনগণ, আর সে কর্তা বানাইছে সেই সময় ছাত্রদের নিয়োগকর্তা। তো আমি জানি না তার এই বিভ্রান্তি কেন, না অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল। মনে হয় মহসিন ভাইও এই ইস্যুতে কিছু বলতে চান। না, 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 আমি না, শেষ না, করে না, দিই। না, না, তো স্বাভাবিক দুধু ভাই বিবেচনায়, হ্যাঁ,
এটা জনগণের গণঅভ্যুত্থান ছিল, ছাত্রতার একটা অংশ ছিল। এমন কোনো পেশাজীবী ছিল না, এমন কোনো সাধারণ গিন্নিও আমি লক্ষ্য করছি রাস্তায় কাকে তার বাচ্চাটা নিয়ে নাচছে, কোলে বাচ্চা নিয়ে কোলে বাচ্চা নিয়ে নাচছে। তো এমন কোনো পেশাজীবী ছিল না। সে একটা নির্দিষ্ট অংশকে, যেটাকে আমি যদি একটু ব্যাখ্যা করি এটা আরো ভয়াবহ, সেটা হচ্ছে মব সংস্কৃতির দিকে এই ছাত্রদের ঠেলে দিয়েছেন। কিন্তু একবারের জন্য তিনি ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য, ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য একবারের জন্য না, এটা আমি করি না। আমি ছাত্র রাজনীতি করছি, আমি গণঅভ্যুত্থান, এটা না, এটা তো ছিলাম। 71-এর মুক্তিযুদ্ধ ছিল। হ্যাঁ, তো এই সব বিবেচনায় উনি যেটা করতে পারতেন সেটা আমরা তার কাছে পাইনি। শেষ পর্যন্ত 18 মাসের নির্বাচন হওয়ার পরে যে মানে ওই সময় যে রাষ্ট্রপতির কথাটা আমরা আলোচনা করছি না, তো এটা 3 মাস পরেই চলে যেতে পারতো, এখানে 5 মাস পরে গেছে না, এত দূর আসতো না। 3 মাস পরেই রাষ্ট্রপতি নতুন নির্বাচিত হতো, এবং তো সেটা সম্ভব হয়নি। তারপরে এখানে 5 মাস, তো একটা সরকার ক্ষমতা আসতে ধরে 18 বছর পরে, নির্বাচিত সরকারটা 18 বছর পরে। আমি মাঝে যে 3টা নির্বাচন, এটা তামাশার ঘটনা হিসেবে দেখতে চাই, কারণ এটা নির্বাচনের নামে নির্বাচনী ব্যবস্থাকে শেষ করে দেয়। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রপতি সময়ের প্রশ্নে তাকে ওখানে রেখে দেওয়া হয়েছে, তিনি সেই কারণে যেতে পারেন না, এটা আমার কাছে মনে হয়। সময়ের প্রশ্নেই তাকে বিদায় নিতে হয়েছে। যেই সময় এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা, এই সময় ওই যে ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন, তার ফিরে আসবার হুঙ্কার, এবং সার্বিকভাবে আমরা যদি আরেকটু আগাই, সেই পুলিশ প্রধান বেনজিরের দুবাইয়ের কারাগার থেকে মুক্তি এবং তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুজনেই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও, তারা খুবই আশাবাদী তাকে ফিরিয়ে আনা। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাকে আবার, মানে তার বেল হয়েছে, জামিন বাতিল করবার জন্য চেষ্টা চলছে। কি বলবেন পুরো বিষয়টা নিয়ে, ফ্যাসিজম? দেখেন, আপনি এটাকে আরো নষ্ট করবেন বেল ক্যান্সেলেশনের জন্য যদি যান। আপনি ওই দেশের, আমাদের দেশে এইসব যত ইচ্ছা বলেন গিয়া, ওইখানে এই জিনিসটা 2 স্তরে হয়। একটা হলো নিচের কোর্টে এখন তারা আছে, নিচের কোর্ট বেল দিয়েছে, যেখানে আমরা ডকুমেন্টসগুলি পাঠিয়ে দিয়েছি অলরেডি বেনজিরের ব্যাপারে। ওইখানে অ্যাপেলেট কোর্টও আছে, হি ইজ এন্টাইটেল টু আপিল অলসো। আর একটা জিনিস আছে, আপনি যে রেড কর্নার নোটিশ ইস্যু করেছেন, এই রেড কর্নার নোটিশে ইন্টারপোলের একটা নিজস্ব কমিশন আছে, ঠিক আছে? ওই কমিশনটাও ইনকোয়ারি করবে, বা হয়তো করছে। ওরা ইনকোয়ারি করে যদি দেখে যে না, এইখানে প্রবলেমস আছে, এই প্রবলেম আছে, শাস্তির প্রবলেম আছে, নানান জিনিস আছে, তখন দে মে নট, ওই যে আপনার রেড কর্নার নোটিশটা তারা এক্সিকিউট নাও করতে পারে। খেয়াল করেন, এখন এই পরিস্থিতিতে এটা একটা লিগ্যাল প্রসেস। হ্যাঁ, এটা আমাদের চিল্লাপাল্লা, এটা তো আমাদের কোর্ট না, ইটস নট আওয়ার কোর্ট। আমাদের কোর্ট তো বাতাসে চলে, হাওয়ায় হাওয়ায় চলে, যেদিকের বাতাস সেদিকে কোর্ট চলে, সেভাবে ইনসাফ হয়, ঠিক আছে? ওইখানে এটা হবে না, এটা বুঝতে হবে। তো যদি বেনাজিরকে আনতে পারেন, ওর তো বোধহয় কি কনভিকশনও মনে হয় হয়েছে, একটা কনভিকশনও আছে, তাহলে আনবেন। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে দ্যাট ইট উইল নট বি ইজি, কঠিন হবে। এরা যত কথাই বলুন। কি বলবেন জনাব শামসুজ্জামান দুদু? আমার বিবেচনায় ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, শুধু সেখানে চেষ্টা না, সর্বোচ্চ চেষ্টাটা থাকা উচিত। বেনজির একটা জামিন পাইছে বলে যে মানুষ গুম করেছে, খুন করছে, লুট করেছে, এটা কিন্তু একটা জামিন হলেই এটা মীমাংসা হয়ে গেল। আমি চুপ হয়ে গেলাম, আমার মতো কোর্ট না এই বিবেচনা, যেহেতু ওটা দুবাই, আমার মতো কোর্ট না হলে জামিন দেয় কি করে? খুনিকে তো জামিন এখানে পাওয়ার কথা না। এখন আমি যদি বলি যে সেখানে টাকার খেলাটা হয়েছে, ওই কোর্ট কোন কোর্ট? যেখানে আইন বলে কিছু তা নেই। মানে আপনি ওখানে মিডিল ইস্টের এমন কোনো জায়গাগুলো আছে যে গণতান্ত্রিক ধারা তো একেবারে শূন্যের কোঠায়, সেখানে তো আমি বিবেচনা করতে পারি। এরকম একটা ক্রিমিনালকে জামিন দিয়ে শেষ হয়ে গেছে, আর কাজের কথা আর টাচ করা ঠিক হবে না, এটা আমি একমত না। আমি মনে করি একটা ক্রিমিনালের জন্য সরকার যে বক্তব্যটা দিছে, বাংলাদেশেও একটা খুনিও আপনার অনেক সময় জামিন পেতে পারে, কোর্ট দিছে তো, খুনি তো সে নিশ্চিত খুনি,
তারপরে কোর্ট দিছে, তো তার বিপক্ষ বিবাদী যারা তারা আবার চেষ্টা করবে, এমনকি তার জামিন বাতিলও করতে পারে এবং তাকে আবার লকআপ না আবার লকআপ শুধু না, বিচারে তার ফাঁসি হতে পারে। সেহেতু আইনগত দিকটা যেখান থেকে শুরু হয়, মাঝে মাঝে যে আইনজীবী, আমি আইন বিশেষজ্ঞ না বা আইনের ছাত্র না, রাইট। তো স্বাভাবিক আমি মনে করি শেষ পর্যন্ত কাজটা মানে তার বাংলাদেশ সরকার যদি একটা খুনি লুটেরা একেবারে ভয়ঙ্কর একটা অপশক্তি, এটাকে আমি মনে করি, তো তার পিছনে সর্বোচ্চ চেষ্টা যদি আইনগত দিকটা, আমি বলছি না যে তাকে গিয়ে সেখানে মানে আঘাত করতে হবে করতে হবে, এটা না, আইনগত দিক থেকে এই চেষ্টা একটা ফল আসতে পারে। যদি নাও আসে তাহলে আমি সরকারকে ধন্যবাদ দেবো, শুধু আমার সরকার না, যে কোনো সরকার যদি এই উদ্যোগ নেয় যে তারা একটা ক্রিমিনালের বিরুদ্ধে ইয়ে করছে, কারণ এই জায়গাটা পরীক্ষিত বাংলাদেশে যে কত ভয়ঙ্কর, কারণ আমি তার নিজে মানে ভুক্তভোগী, এরকম লক্ষ লক্ষ এখানে ভুক্তভোগী আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। 18 বছর সে যে সময়টা পাইছে এবং সেই সময়ের মধ্যে যা করছে, এটা কখনো স্বাভাবিক ঘটনা বলে বলা যায় না। সেই জন্য বেনজির যেখানে থাক পৃথিবীতে, তার কথাতে আমি বলি সে একেবারে সাগরের নিচ থেকে ক্রিমিনাল তুলতে চেয়েছিল, আমি এই ক্রিমিনালকে সাগরের নিচ থেকে উঠিয়ে আনার পক্ষে, এর মানে ছেড়ে দেওয়ার তো আপনি কি আশাবাদী যে তাকে ফেরানো সম্ভব হবে? শুধু ফেরানো সম্ভব না, যদি সত্যি গণতান্ত্রিক ধারা সত্য হয়ে থাকে, আইন সত্য হয়ে থাকে, ন্যায় সত্য হয়ে থাকে এবং কোরআন সত্য হয়ে থাকে, তাহলে ফেরানো না, তার ফাঁসির কাজটা একসময় ঝুলতে হবে। অ্যাডভোকেট মাহসিন ওনার রশিদ। সাথে আমি একমত। তো ওর হি ওয়াজ এ বিগ ক্রিমিনাল, মানে পুলিশ এর ইউনিফর্মে হি ওয়াজ বেসিক্যালি এ ক্রিমিনাল, এটা কোনো সন্দেহ নাই। সে যে পজিশনে গেছে সেখানেই সে ক্রিমিনালিটির মধ্যে ইনভলভ ছিল। আমি শুধু ব্যাখ্যাটা করেছিলাম আইনের ওইখানে যে সিচুয়েশনটা আছে রাইট। সেটা বলেছিলাম, বিকজ আইনে লেখা আছে যে বেল দেওয়া যেতে পারে। অফকোর্স দিস গভর্নমেন্ট ক্যান গো এন্ড ট্রাই ক্যান্সেলেশনের জন্য। যদি আপনাকে যে পৃথিবীতে যে কোনো আদালতে আপনি যে কোনো দরখাস্ত দিতে পারেন, অসুবিধা তো নাই এখানে, এখানে কোনো অসুবিধা নেই, দরখাস্ত দিতে পারেন, তারা মানবে কি মানবে না দ্যাটস আপ টু দেম। তবে আইনগতভাবে যদি এরকম কিছু হয়, সাধারণত যেটা ওরা করে সেটা হলো যে যে টার্মসে বেল দিয়েছে ওইটা যদি ভঙ্গ না হয় তাহলে তারা কিছু করবে না। তো আপনি বাংলাদেশ থেকে, হ্যাঁ জি, ফেসল ভাইয়ের মানে বাইরে যেটা হচ্ছে যে আইনজীবী যারা থাকেন, মানে একজন মানে খুনের অপরাধে সে মানে জেলখানায় ঢুকছে, আইনজীবী কিন্তু তার আইনের সহায়তাটা দিচ্ছে, তার মানে সে আইনজীবী কিন্তু খুনের পক্ষ অবলম্বন করছে না, কারেক্ট। আইনি সহায়তা। আইনের সহায়তা, আইনি সহায়তা এক জিনিস, আর খুনের পক্ষ অবলম্বন করা আলাদা জিনিস। আলাদা জিনিস। হ্যাঁ। সেই কারণে ওখানে যে আইনটা আছে আমার বিবেচনায়, আমি যতটুকু বুঝি আর কি, সরকারের যে উদ্যোগটা নিয়েছে শেষে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বড় না, আপনি ন্যায়ের পক্ষ নিয়েছেন এবং রাষ্ট্র মানে দেশগতভাবে আপনি ন্যায়ের পক্ষ, এটা হলো আমার কাছে বড় বিষয়। আর যেসব দেশে এই ধরনের ক্রিমিনাল আশ্রয় পায়, তারা যে মানে ওই ক্রিমিনালের পক্ষ আছে, এটা আমি মনে করি না। আপনি মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফিরে আসবার কোনো সম্ভাবনা দেখেন কি? আমি দেখি না ব্যক্তিগতভাবে, এই কারণে যে এই বিষয়টি গণ অভ্যুত্থানে মীমাংসিত বিষয় এবং গত সরকার যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা, তিনি কিন্তু অলরেডি আইন কর্তৃক সাজাপ্রাপ্ত। ধরেন এর আগে শেখ হাসিনার মানে বাইরে অনেক শাসকের গণ অভ্যুত্থানে, বিশেষ করে হুসেন মোহাম্মদ এরশাদে পতন হয়েছে, তিনি জেলে গেছেন, বেরিয়ে আসছেন, তারপর আবার রাজনীতিতে আসছেন, আবার এমপিও হয়েছেন। আপনার দল থেকেও তো একটা রিকনসিলেশনের বিষয় বিবেচনার কথা বলা হচ্ছে। আপনাদের আমি শেষ করি এই কথাটা, শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্নতর। তিনি পালিয়ে গেছেন, তিনি কিন্তু আইনকে ফেস করেনি। অনেকে মনে করছেন ওই সময় যদি তিনি থাকতেন তিনি মারাও যেতে পারতেন। আমি এটা মানে ব্যাপক করতে যাব না, গণ অভ্যুত্থানের সময় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কে বাঁচত কে বাঁচত না, মানে প্রতিপক্ষের মানে হাসিনা এবং হাসিনার লোকের, এটা মানে বলাটা খুব কঠিন না। যে রিকনসিলেশনের কথা বলা হচ্ছে, যারা পালিয়ে গেছে, যারা দোষী, তাদের বাদ দিয়ে অন্য যারা সাধারণের মধ্য থেকে যদি অসাধারণ কেউ দাঁড়ায় পার্টির নেতৃত্বে, কিভাবে দেখেন? আপনার রিকনসিলেশনের আগে আপনি আসেন যে এই যে আওয়ামী লীগ এই বিপজ্জনক পরিস্থিতিতে তারা নিয়ে গেছে, অন্য কেউ নিয়ে যায়নি তো, তারাই নিয়ে গেছে যারা পালিয়ে গেছে। এবং এই পর্যন্ত কিন্তু আমি দায়িত্বশীল কোন নেতার কাছে শুনি নাই যে আমরা ভুল করেছিলাম, এইটা সরি, এটা বলে নাই। হ্যাঁ, তো আপনি কিভাবে ওই জায়গায় যাবেন? জি, অ্যাডভোকেট মহসিন রশিদ। জি, এই যে আওয়ামী লীগের ফেরা, কোন আমি
কালকে দেখলাম যে যখন খলিলুর রহমান সাহেব বক্তব্য রাখছিলেন, তখন প্রধানমন্ত্রীর যিনি অ্যাডভাইজার আছেন, উনি বললেন ইররেলিভেন্ট। উনি উত্তর দিচ্ছিলেন খলিল সাহেব, কিন্তু যখন হাসিনার বা ইসের কথা হলো তখন উনি বললেন আওয়ামী লীগের কথা জিজ্ঞেস করেছে, তখন বললেন ইররেলিভেন্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট আওয়ামী লীগ ইজ নট ইররেলিভেন্ট, দে আর ভেরি মাচ রেলিভেন্ট বাংলাদেশ পলিটিক্সে। এবং হাসিনা ইজ এ ভেরি হট পোট্যাটো, নট ইজি টু হ্যান্ডেল। হট পটে, পোট্যাটো, রাইট, মানে আলু। খুব গরম আলু, এটা একটা ইংলিশ ইডিয়ম, বুঝছেন? রাইট। ইজ আ ভেরি হট পোট্যাটো, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে যে ওনার ব্যাকিং আছে একটি রাষ্ট্রের, যে আমার নেবার। এবং আমরা, শেখ হাসিনা তো পালায় নাই। টু সি হোয়াট হ্যাপেন্ড ওয়াজ দ্যাট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ফুল প্রোটোকলে আপনারা C-130 তুলে ওনাকে উইথ ফুল সিকিউরিটি, ইভেন যখন প্লেন ফ্লাই করছে তখনও সিকিউরিটি দিয়েছেন। আপনি ট্রান্সপন্ডার C-130 বন্ধ করে দিয়েছেন, সো দ্যাট র্যাডার ক্যান নট ট্রেস, বা বুঝতে না পারে যে কোথায় কি আছে। এই যে C-130 ট্রান্সপন্ডার যে বন্ধ করে আপনি নিয়ে গেলেন, তারপরে শেখ হাসিনাকে ইন্ডিয়ান এয়ারফোর্সের 2টি প্লেন রিসিভ করে এসকোর্ট করে নিয়ে গেছে, এসকোর্ট করে নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স বেসে নামিয়েছে ওনাকে। সেখানে ইন্ডিয়ান ইউনিয়ন মিনিস্টার ডোভাল, তার মিনিস্ট্রিয়াল স্ট্যাটাস আছে, সে রিসিভ করেছে ওনাকে। এই হলো মুদ্রা কথা। তো আমি, আচ্ছা, উনি রিজাইনও করেন নাই। ওই ইসের যে সম্পাদক, কি নাম, মানব জমি, হ্যাঁ, মতিউর রহমান চৌধুরী। মতিউর রহমান, উনি বলেছেন যে উনি রেজিগনেশন লেটার ওনার ব্যাগে, ভ্যানিটি ব্যাগে নিয়ে চলে গেছেন। ওকে দেখিয়ে নিয়ে গেছে নাকি যে ভ্যানিটি ব্যাগে রাখলাম আর নিয়ে গেলাম, অবান্তর কথাবার্তা হয়। তো প্রশ্ন হচ্ছে যে এখানে ওনার অনেক সমর্থক আছে। আর এই দুটি দল, আপনি যে রিফর্মের কথা বললেন, আপনি যতই চেষ্টা করেন রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন ও হোয়াটএভার, দেখেন এই দুইটি দল, বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ, দিজ আর লাইক প্রাইভেট লিমিটেড কোম্পানির মতন চলে। শেখ হাসিনা অ্যান্ড ফ্যামিলি বাদে আপনি যদি ওই যেটা বললেন রিফর্মড আওয়ামী লীগ বা যেটাই বলতে চান, আওয়ামী লীগ থাকবে না। বিএনপিকে যদি আজকে এরকম কোনো পরিস্থিতি হয়, উইদাউট তারেক জিয়া, বিএনপি ভেঙে চুরমার হয়ে যাবে, আওয়ামী লীগও চুরমার হয়ে যাবে ওদের ছাড়া। তো আমাদের বাস্তবতা এটা। আর এই দুই দলই কিন্তু চলছে কবর থেকে। বিএনপির স্ট্রেংথ হলো জিয়াউর রহমান, কবর থেকে। আর শেখ হাসিনার হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আমি কোনোভাবে এই দুই দলকে আন্ডার এস্টিমেট করতে পারবো না বা করতে চাই না। ওনাদেরও 2-4 কোটি। আর আমরা তো দেখেছি আন্দোলন যখন আমরা করেছি, আমরা দেখেছি একটা মিটিংয়ের ডাক দিলে কিভাবে লোকজন যেত, সাতরায়া, নৌকার উপরে, ভ্যানের উপরে, পুলিশেরও অত্যাচার করে লক্ষ 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 লোক হয়েছে যেখানেই মিটিং করেছে, যে ডিভিশনসগুলিতে যে মিটিংসগুলি করেছে, লোক তো আছে। কিন্তু এখন হয়েছে আওয়ামী লীগের যে লোকজন আছে তারা হয়তো বের হচ্ছে না, বিকজ আইনে একটা করা আছে। সো আন্ডার এস্টিমেট আমি করব না। আই উইল নেভার আন্ডার এস্টিমেট বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ, প্রশ্নই ওঠে না। আমরা যদি এখন আমাদের ওই সার্জিও গোরের বিষয়টি বিবেচনায় নেই, সার্জিও গোরের সঙ্গে আওয়ামী লীগের একজন নেতা, সাবেক মন্ত্রী, তিনি সাক্ষাৎ করেছেন। এই বিষয়টাকে শামসুজ্জামান দুদু আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, করতেই, মানে সাক্ষাৎ করতেই পারেন, এরকম কোনো নিষেধাজ্ঞা নাই। যে কোনো ব্যক্তি সে সার্জিও গোরের কাছে যেতে পারবেন না, আলোচনা করতে পারবেন না, আইনগত দিক থেকে এমন কোনো ঘটনা নাই। তবে একটা জিনিস এখানে থাকবে যে এই মুহূর্তে উনি কেন, ওর থেকে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি তো আওয়ামী লীগের আছে, তিনি যাননি কেন? তো আমার বিবেচনায় আপনি যদি গণতন্ত্রের মিনিমাম ধারণাটা অ্যাকসেপ্ট করেন, তাহলে মত প্রকাশের জিনিসটি আপনি নেবেন সম্পর্ক উন্নয়নের জন্য। বন্ধু দেশগুলো, ধরেন আমাদের আমেরিকার সঙ্গে একটা বন্ধুসুলভ একটা ঘটনা আছে, ভারতের সঙ্গেও আছে, তো এটা উঠানামা করতে পারে। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ একটি দলের সঙ্গে, মানে একজন ভিজিট করতে এসে সাক্ষাৎ করবেন,
এইটা গণতন্ত্রের কোন মানে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন বিষয়টিকে? নিষিদ্ধ ঘোষিত দলের বাইরেও তো মানুষ থাকতে পারে। সে দাবি করছে পরিচ্ছন্ন তিনি রাজনীতি করেন। হাসিনার ফ্যাসিস্ট রাজনীতি সে ধারণ করে না, আমি যতটা মনে করি, দেখি, সাবের হোসেন চৌধুরী হ্যাঁ, যতটা বুঝি। হুম। তো এটাকে যদি আপনি সেই হাসিনার ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রিসভায় তিনি ছিলেন। মন্ত্রিসভায় ছিলেন, হুম। কিন্তু তিনি এখন নিজেকে আওয়ামী লীগার হিসেবে দাবি করছেন, এটা আমার কাছে জানা নাই। আর যদি মনে হয় আপনার বিবেচনায় যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপরেও উনি দাবি করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু হ্যাঁ, ওই বিবেচনা থেকে এই জিনিসগুলো আসে নাই। এখন গোরের সঙ্গে প্রকাশ্যে অপ্রকাশ্যে সাবের হোসেন বিভিন্ন পর্যায়ের মানুষ আলাপ করতে পারে, আসতে পারে, এগুলো তো নিষেধাজ্ঞা নাই। জি, অ্যাডভোকেট মহসিন রশিদ, তার এই সাক্ষাৎটাকে আপনি কি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? সাবের হোসেন চৌধুরী এটা কি আওয়ামী লীগের ফিরে আসবার কোনো বা শেখ হাসিনাকে নিয়ে আসার কোনো নেগোসিয়েশন কিনা? মানুষের মধ্যে তো অনেক কথা। গড়ের সাথে তো আলাপ শেখ হাসিনারও হয়েছে। এই মুহূর্তে শেখ হাসিনার সাথে অনেক বিদেশিরা আলাপ করছেন, ঠিক আছে? সিচুয়েশনটা বুঝতে হবে, বিকজ শেখ হাসিনার তো কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেল নাই। তো দ্য ডিপ্লোম্যাটিক চ্যানেল যেটা ব্যবহার করা হচ্ছে সেটা ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করা হচ্ছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, ঠিক আছে? না, অনেকে তো ভারতের চোখে বাংলাদেশকে দেখাতে চায়। এইটা তো আমেরিকাও বলেছে, এই অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে আমরা তোমাদের চোখে দেখব সাউথ এশিয়াকে। এই এই কারণ দেখেন, সাউথ এশিয়ার ব্যাপারে বা সেন্ট্রাল এশিয়ার ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টেরও তো ডেপুটি সেক্রেটারি আছে যারা এই অঞ্চলগুলি দেখে। যেরকম ডেভিড লু ছিল না স্টেট ডিপার্টমেন্ট, এরকম এখনো আছে, বাট ওকে স্পেশালি দিয়েছে বিকজ সে ইন্ডিয়াতে হাই অ্যাম্বাসেডার, এবং ওর চোখে অর্থাৎ ইন্ডিয়ার সমন্বয়ে গোরের চোখে সাউথ এশিয়াকে দেখা হবে। এই হলো আসল ঘটনা। তো গোর যে এসেছে এইখানে কিন্তু স্টেট ডিপার্টমেন্টের লোক না, সে স্টেট ডিপার্টমেন্টের লোক না, সে ডাইরেক্ট হোয়াইট হাউসের লোক। ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট হোয়াইট হাউস অ্যান্ড স্টেট ডিপার্টমেন্ট, ডিফারেন্সিয়েট করতে হবে। সে হলো হোয়াইট হাউসের লোক। তো হোয়াইট হাউসের লোক এসেছে এইখানে এক্সপ্লোর করতে, সে ওইখানেও কথা বলেছে। এই কারণেই সে কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনারের সাথেও কথা বলেছে। আপনি দেখেন, হি হ্যাজ ক্যান্সেল দ্য ডিনার। ফরেন অফিস যে ডিনার অ্যারেঞ্জ করেছিল ওনার জন্য, এটা ক্যান্সেল করেছে। আমার যে ইনফরমেশন আছে সেটা হলো 2 ঘন্টা খলিলুর রহমান সাহেবের সাথে বসার 2 ঘন্টা আগে ওরা জানিয়ে দিয়েছে যে ডিনার ইজ ক্যান্সেলড, ঠিক আছে, উনি আসবেন না। সিমিলারলি আমার কাছে এইটাও এদিক ওদিক থেকে খবর আসছে যে অন্য রাজনৈতিক দলগুলির সাথে যে উনি আলাপ করেছেন, এইটা ওদেরকে ডাকা হয়েছিল, বাট ওইখানে বলে দেওয়া হলো দ্যাট সার্জিও গোরের সাথে হাত মিলানোর চেষ্টা করবেন না, উনি হাত মিলাবেন না কারোর সাথে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয়েছে, নট সিটিং অবস্থায়। তো ওইটা খুব একটা সিরিয়াস কোনো কিছু আলোচনা ছিল না। সাবের হোসেন চৌধুরীর সাথে হোটেলে আলোচনা হয়েছে র্যাডিসন ব্লুতে, এবং এই আলোচনা একটু লম্বা হয়েছে। এর মধ্যে উনি এখানে যে ইন্ডিয়ান হাই কমিশনার আছে ওনার সাথেও আলাপ করেছেন, যেটা প্রায় 2.25 ঘন্টা আলাপ হয়েছে। ত্রিবেদী, কি নাম, ত্রিবেদী না, দীনেশ ত্রিবেদীর সাথে। এবং আপনি দেখবেন যে একদিকে গোট চলে গেছে, সাথে সাথে দীনেশ ত্রিবেদীও চলে গেছে দিল্লিতে। তো আপনাকে এই সিগনিফিকেন্সটা, যে ত্রিবেদী তার সরকারকে কিন্তু অবহিত করবে যে কি হয়েছে, আর গোর আবার ওনাকে অবহিত করেছে যে কি হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসগুলি আরো সিগনিফিকেন্স কেন চাই না। আমেরিকা যে কথা উনি গোর পাবলিকলি কি বলেছেন, যে প্রধানমন্ত্রীর সাথে আমার ইনভেস্টমেন্ট নিয়ে, ব্যবসা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তো ব্যবসা নিয়ে আর এবং একটা টিম নাকি আসছে, উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল আসতেছে, না নেক্সট উইকই বোধহয় আসবে, ইমিডিয়েটলি আসতেছে। তো এই যে উনি যে জিনিসগুলি বলেছেন, তারপরে আরো কথা আছে। আপনি নিশ্চয়ই জানেন সিলেটের বর্ডারে, আসাম আর মিজোরামের বর্ডারের উপরে আপনি কমান্ডোসদের 20 কমান্ডোস ফ্রম বাংলাদেশ আর্মি, 20 কমান্ডোস ফ্রম দি আমেরিকান আর্মি, ওরা এখানে ট্রেনিং করছে এখনো। তো এই যে জিনিসটা আছে, এইটা আবার ইন্ডিয়ার জন্য একটু উদ্বেগ, যে ওয়াই অন মাই বর্ডার, মিজোরামের আর আসামের বর্ডারে কেন হচ্ছে। তারপরে শুধু এইটা না, আপনাকে বলি যে যখন গোর এসেছেন এর সাথে কিন্তু অ্যাডমিরাল স্টিফেনও এসেছেন,
যিনি প্যাসিফিক ফ্লিটের হেড। রাইট। অনেক কিছু চলছে। জি, আমাদেরও আলোচনা চলবে। শেষ বিরতির পরে এসে আবার আপনাদের দুজনকে শুনবো। সুপ্রিয় দর্শক, 50 মিনিটসে নিচ্ছি শেষ বিরতি, এবং এটিও স্বল্প সময়ের। আশা করি সঙ্গেই থাকবেন। আর শেষ বিরতির পর 50 মিনিটসের শেষ পর্বে আমরা সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আলোচ্য বিষয় রাষ্ট্রপতি নির্বাচন এবং গোরের সাক্ষাৎ। বিরতির আগে আমরা ভারতীয় হাইকমিশনারের সঙ্গে গোরের সাক্ষাৎ নিয়ে শুনছিলাম অ্যাডভোকেট মহসিন রশিদের বক্তব্য, জনাব শামসুজ্জামান দুদু। এই যে গোরের সঙ্গে গুরুত্বপূর্ণ তো অনেকগুলো বৈঠক হয়েছে, সাক্ষাৎ হয়েছে, সবই কিন্তু দুটি সাক্ষাৎ নিয়েই আসলে এই ব্যাপক ডালপালা ছড়াচ্ছে। এর মধ্যে ভারতীয় হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ, মানে কূটনৈতিক একটা নর্মস তো আছে। একটা দেশ আপনি সফর করতে গিয়ে সেখানে বিদেশের কোনো হাইকমিশনারের সঙ্গে আপনি বা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন, বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? না, আমার কাছে মানে আদারওয়াইজ নেওয়ার কিছু নাই। হুম। আমার দেশের অবস্থান, আমার দেশের ভূমিকা, আমাদের দেশের অতীত বর্তমান এসব মিলায়ে ধরেন আমেরিকা বা ভারত বৈশ্বিক রাজনীতিতে তারা একটা ফ্যাক্টর, পাশে তো চীন আছে। তো স্ব দেশ তারা তাদের স্বার্থ নিয়ে মাথা ঘামাবে, সম্পর্ক কখনো তলানিতে নিয়ে যাবে বা সম্পর্ক উন্নয়ন করবে, পরিস্থিতির উপরে এটা নির্ভর করবে। যেমন গণঅভ্যুত্থানের আগে একটা পরিস্থিতি ছিল, গণঅভ্যুত্থানের পরে কিন্তু আরেকটা অবস্থা। শেখ হাসিনা কিন্তু প্রতিনিয়ত বলা যায় যে ভারতের একটা পার্ট হিসেবে বাংলাদেশকে দেখাইছে সেই সময়, অর্থাৎ সবকিছুই ভারত কেন্দ্রিক ছিল, এবং তিনি এটা আবার মানে আড়াল করেননি। সেখানে বলেছেন ভারতকে এমন কিছু দিয়েছি, মানে কি দিয়েছেন সেটা বলেননি। তো এই থেকে আমরা বুঝতে পারি যে ভারতের একটা পাট মতো পরিস্থিতি নিয়েছিল। আমার অনেক আছে যে আর একটু সুযোগ পেলে হয়তো লেনদুবদর্জির ভূমিকায় তিনি নিয়ে যেতেন, কারণ সেটা এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখেছি পৃথিবীর কোনো জায়গায় তার অবস্থান হয়নি। যেতে চেয়েছিল বাইরে, না, অ্যাকসেপ্ট করে নাই আমেরিকা, ব্রিটিশ, এমনকি আমেরিকার যে ভিসাটা তার ছিল, তার মানে গণঅভ্যুত্থান পরপরই সেটা ক্যান্সেল করা হয়েছে। কার ভিসা ক্যান্সেল করছে? সাবেক প্রধানমন্ত্রীর ভিসা ক্যান্সেল করছে। এটা একটা দেশের জন্য বা একটা পরিস্থিতির জন্য খুব মানে ছোট ঘটনা, এটা কিন্তু ভাবার কোনো কারণ না। সেই জন্য আমি মনে করছি যে সে গণঅভ্যুত্থান পরবর্তীতে এখন যে পরিস্থিতিতে আছে, সেই জায়গা থেকে বেরোনোর যে পথ বা বিবেচনা তারা চেষ্টা করতে পারে। যেরকম সাবির হোসেনের সঙ্গে আপনি আমেরিকার রাষ্ট্রদূতের গোরের যে বৈঠক, আপনি তার ধারে কাছে না থেকেও বলতে পারেন যে একটা সম্পর্ক উন্নয়নের, সম্পর্ক স্বাভাবিকরণের উদ্যোগ তো তারা নিতেই পারে। আর আমি এটা দোষের কিছু দেখছি না। প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার দেশের স্বার্থ কতটা আমরা সংরক্ষণ করতে পারছি। এই ঘটনার পরপরে চীন যেভাবে এগিয়ে আসছে, ভারত উদ্বিগ্ন হতেই পারে, কারণ এই ভূখণ্ডগত দিক থেকে ভারতের ব্যবসা বাণিজ্য, স্বার্থ, রাজনীতি, মানে চীনের থেকে বেশি তো ভারত আমাদের সঙ্গে আছে। একেবারে বলা যায় বৃহৎ অংশ জুড়ে, বৃহৎ অংশ মানে একেবারে ধরেন 95% ভারতের সঙ্গে সম্পর্ক, সমুদ্র আর একটু অংশ বাদ দিয়ে সেই বিবেচনা থেকে ভারত উদ্বিগ্ন না হওয়ার আমি কিছু দেখিনি। আর আমার ভূমিকাটা কি হবে, মানে বাংলাদেশের ভূমিকাটা কি হবে সেই জায়গায়? চীন, আমেরিকা, ভারত, আপনি যদি ডিলটা আপনার দক্ষতার সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে মানে করা সম্ভব হয়, 55 বছর তো আমরা টিকে আছি, ভালো মন্দ মিশিয়ে আপনি অনেক রাজনৈতিক দলকে সমালোচনা করতে পারেন, অনেকে প্রশংসার ভারে আপনি আবেগ আপ্লুত করতে পারেন, কিন্তু বাস্তবতাটা কি? এই জিনিসগুলো কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র দৃষ্টিভঙ্গি আপনার কি, সেটার উপর নির্ভর করবে। তবে আমার কাছে মনে হয়েছে ভারসাম্য রক্ষা করেই আপনাকে টিকে না। আর একটা বাস্তবতা তো মানতেই হবে, বউ বদলানো যাবে কিন্তু প্রতিবেশী রাষ্ট্র তো আর বদলানো যাবে না, প্রতিবেশী বদলানো যাবে না। রাইট। আপনি না ভাঙ্গা যাবে মানে প্রতিবেশী বদলানোর যে বিষয়টা, এটা পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তন মেজাজের পরিবর্তন। উনি ভাঙানোর কথা বলছেন, ওই যে পূর্ব দিকে উত্তেজনা, মানে তার দৃষ্টিভঙ্গি অবশ্যই তিনি বলবেন। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে পরিস্থিতির ভারসাম্য রক্ষা করে চলাটাই বর্তমান বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ একটি। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মহসিন রশিদ। উনি ওনার সাথে একমত, ভারসাম্য রক্ষা করেই চলাটা
আত্মমর্যাদাকে সমুন্নত ওইটা রেখে। তো থাকতেই হবে, ওইটা না থাকলে তো আপনার কিসের ভারসাম্য? রাইট। See, প্রশ্ন হচ্ছে যে আজকাল পৃথিবী যেভাবে চেঞ্জ হচ্ছে, দেখেন আপনার একটা বড় নেবার হচ্ছে চায়না, ডাইরেক্ট নেবার না হলেও একটু দূরে। একটু দূরে হলেও একটা নেবার। পাকিস্তান সাউথ এশিয়াতে থাকলেও 1200-1300 মাইল দূরে, রাইট। ঠিক আছে? তো আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে ইন্ডিয়াকে ব্যালেন্স করতে হবে, চায়নাকে ব্যালেন্স করতে হবে। এই দুইটাকে তো ব্যালেন্স করতেই হবে। ওদিকে আমেরিকা হলো চায়নার বিরুদ্ধে, ওরা চায়নাকে কন্টেন করতে চায়। এদিকে আমেরিকা এখানে বেস খুঁজে, বাংলাদেশে বেস টেস্ট করা যাবে কিনা। এর আগে তারা সার্ভে টার্ভে করে গেছে, আমি নিজেও দেখেছি ওদের সার্ভেশিপ। আমি দেখেছি কিভাবে বাংলাদেশ আর্মি ওদের মেজর ফেজারকে কিভাবে এসকোর্ট টেসকোর্ট করে নিয়ে যায়। সাদা রঙের সার্ভেশিপ আমি দেখেছি, ওরা সার্ভে করেছে এখানে আর্মি ইয়ে। আমি এইটাও দেখেছি মেরিনের ডিট্যাচমেন্টস ইসের মধ্যে, রাঙ্গামাটি ওই এলাকায় হিল ট্র্যাক্স। এইটাও আমরা দেখলাম যে একজন ওয়েস্টার্নে খুন হয়ে গেল, ইউ রিমেম্বার? খুন হয়ে গেল। খুনটা কে করলো আজ পর্যন্ত আপনি জানেন না, বডিটা নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে? সো ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। গোর আসার আগেও মিস্টার হ্যামিল্টন বলে একজন সিআইএর খুবই ডেকোরেটেড অফিসার, সে 25 তারিখে আসছে এইখানে, আসতেই পারে বিকজ স্পেশাল ইনভয় অফ দ্য প্রেসিডেন্ট ইজ কামিং। এখানে কেন এসেছে সে নিশ্চয়ই কোনো কিছু, Right. বাট ইজ নট আ সিকিউরিটি পারসন। তো এই যে জিনিসগুলি আমেরিকা এখানে কিছু করছে, করার চেষ্টা করছে, দে হ্যাভ গট স্পেশাল এজেন্টস, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস বলি, সিআইএর স্পেশাল ভারতেরও নিশ্চয়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখন course. বাংলাদেশকে দেখছে, Of কারণ course. মানে যাকে হাই কমিশনার করেছে মন্ত্রীর মর্যাদায়। মন্ত্রীর মর্যাদা দিয়েছে হ্যাঁ। ক্রেডেনশিয়ালস দেওয়ার একদিন আগে। রাইট। উনি যখন এসেছেন ওনার মন্ত্রীর মর্যাদা ছিল না, জাস্ট হাই কমিশনার। কিন্তু যখন উনি ক্রেডেনশিয়ালস দিলেন, এই ক্রেডেনশিয়ালস দেওয়ার আগের দিন হ্যাঁ, তাকে মন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে, Right. রাষ্ট্রপতি। তো এই জিনিসগুলি তো আছে, এটা দেখতে হবে। এই ক্রেডেনশিয়ালস মন্ত্রী মর্যাদা দিলে উনি কি যখন আপনার সচিব ডাকবে উনি তো আর যাবেন না নিশ্চয়ই, বিকজ ওনার মর্যাদাটা হলো মিনিস্টার ডাকলে উনি যাবেন। তো এই জিনিসগুলি তো আমাদেরকে দেখতে হবে যে কিভাবে হচ্ছে। নাও ইট ইজ আপ টু দি গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট, যে ওনারা কত দক্ষতার সাথে হ্যান্ডেল করতে পারে। দক্ষতা তো আছে, কত দক্ষ আছেন ওনারা ব্যালেন্স করার জন্য আমেরিকা, চাইনা, রাশিয়াকে, বিকজ রাশিয়ার ইন্টারেস্ট আছে। দেখেন আমাদের এদিকে পাবনার ওদিকে যেখানে এই রূপপুর আছে, আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত। ভারত অফকোর্স Right. অফকোর্স, ভারত তো আপনার সাথেই আছে। বিকজ আপনি জানেন মোটামুটি ওদিকে গেলে মনে হয় আমরা রাশিয়াতে চলে আসছেন, ওই যে রূপপুর। রূপপুর গেলে বুঝছেন না, ঈশ্বরদী। রাশিয়ান রেস্টুরেন্ট, ঈশ্বরদী, হ্যাঁ। ঈশ্বরদী, রাইট রাইট। তো এই জিনিসটা তো রাখতে হবে আপনাকে, এই ব্যালেন্স কিন্তু করে একটা চলতে একটা হবে। বিষয় তো কূটনৈতিক তো একটা নর্মস আছে, মানে অন্য দেশে গিয়া সে মানে সেই দেশে নিযুক্ত অন্য দেশের তৃতীয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে হাই কমিশনারের সঙ্গে বৈঠকটাকে আমি এইটার মধ্যে কোনো অন্যায় দেখি না। কেন? আই উইল টেল ইউ। ব্যক্তিগত সাক্ষাৎ এটা আপনি মনে করেন? না, সে স্পেশাল ইনভয় তো, রাইট। সে এইখানে এসেছে, সে ইন্ডিয়ান সাথে কথা বলতে পারে, পাকিস্তানিজদের সাথে বলতে পারে, ইট ইজ আপ টু হিম। না, যদি তার সাথে দুই কথা দেশের বলতে- সঙ্গে হয়তো না না তৃতীয় কোন দেশের সঙ্গে না হয়তো, না না না, আপনি ভুলবেন না, দ্যাট ইজ অলসো দি অ্যাম্বাসেডর অফ আমেরিকা ইন ইন্ডিয়া। রাইট। তো সে যখন এই ওর তো 3টা হ্যাট, স্পেশাল এনভয় সাউথ এশিয়া, স্পেশাল এনভয় সেন্ট্রাল এশিয়া এবং অ্যাম্বাসেডর। তো ওকে আপনি আন্ডারস্টিমেট করতে পারবেন না। এবং সে যদি করেছে কি আছে, কালকে যদি আমাকে চিনতো, আমি যদি আমার বাসায় দাওয়াত দিতাম আসতো, আপনি বলতেন যে মোহসেন রশিদের সাথে কেন দেখা করলো, রাইট। দাওয়াত দিতে পারি না, এটা আলোচনাই Of course হতো। পারি, Right. কোনো অসুবিধা নাই। ওটা ব্যক্তিগত সাক্ষাৎ হয়ে Yes, যেত। yes, কোনো প্রবলেম আপনারা একত্রে হারবার্ডে পড়তে পারতেন, সেরকম কোনো সম্পর্কের অসুবিধা ক্ষেত্রেও নেই, হতে কোনো পারে। অসুবিধা নেই। আই ডোন্ট সি এনিথিং। আমরা একেবারে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে শামসুজ্জামান দুদু, যে এই সার্বিক বিষয় নিয়ে এই যে গোরের সঙ্গে এই বৈঠক হাই কমিশনারের, আমরা কতটা কৌশলী ভূমিকা নিতে পারি? এই যে অ্যাডভোকেট মহসিন রশিদ, আমেরিকা, রাশিয়া, চায়না, ভারত, একটা সমন্বয়, কৌশলী তৎপরতা, সরকার কতটা কি করছে? সমন্বয়ের ব্যাপারটা একরকম, আর নিজের স্বার্থ সংরক্ষণ করা, সমুন্নত রাখা, মর্যাদা right. রক্ষা করা এবং আপনার লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়া, এটা আরেকটা পার্ট। রাইট। ওই যে এখানে আমাদের মোস্তফা রশিদ ভাই কিন্তু এটা বললেন যে
ডিপ্লোমেসিতে দক্ষতার একটা ব্যাপার আছে। আপনি প্রফেশনাল, যেমন ডাক্তার, সে ডিপ্লোমেসিতে কাজ করতে পারে, কিন্তু ডিপ্লোমেসিতে যে আছেন সে ডাক্তারের কাজ করতে পারে কিনা। রাইট। হ্যাঁ, রাজনীতিটা রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়টি, সেটা রাজনীতিবিদ আর রাষ্ট্রবিজ্ঞানী, এটা একটা পার্থক্য আছে। সেই জন্য এখানে যে ঘটনাগুলো ঘটছে, এই যে আপনার মানে দূত গোট সাহেব, হুম। তো রাশিয়া, বাংলাদেশ, এখানে স্বাভাবিক দৃষ্টিতে 4টা দেশ কাজ করছে। স্বাভাবিক রাষ্ট্রীয় এই যে দূতাবাস, এটা ওটার ব্যাপার যেটা, এটা একটা দেশ, কিন্তু এখানে একটা ভূ রাজনীতিগত দিক আছে। রাইট। সেখানে চীনেরও একটা ভূমিকা বা স্বার্থর ব্যাপার আছে। তার যত ঘটনা এখানে ঘটবে, সেটা আমেরিকা কিভাবে নেবে, তার উদ্বিগ্নতা আসতে পারে। সেটি আবার কিভাবে বাংলাদেশ ডিল করবে। আবার রাশিয়ারও ব্যাপার আছে। হুম। আবার আপনি চট করে রাশিয়াকে আপনি সিন আউট করতে পারবেন না। রূপপুর থেকে শুরু করে তার বেশ কিছু প্রজেক্টে আমাদের সঙ্গে আছে। সেই জন্যে আপাত দৃষ্টিতে অনেক কিছু মনে হতে পারে স্বাভাবিক, আবার অনেক কিছু মনে হতে পারে অস্বাভাবিক। অস্বাভাবিক না, শুধু গুরুত্বপূর্ণ। কি করছে এই জিজ্ঞাসা তৈরি হতে পারে। তবে এই জিনিসগুলো আগেও আমি বলেছি, দক্ষতার সঙ্গে যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলে আমাদের রাষ্ট্রীয়ভাবে মানে স্বার্থ সংরক্ষিত হবে, আর না হলে পারে বিপদও ডেকে আনতে পারে। জি, অ্যাডভোকেট মহসিন রশিদ, দক্ষতার সঙ্গে সামনে এগিয়ে নেওয়া, দেশের স্বার্থ Of course. সংরক্ষণ করা কতটা? হ্যাঁ, অফকোর্স, কিন্তু আমার কথা হচ্ছে যে এই গভর্নমেন্ট বা আমার ফরেন মিনিস্ট্রিতে এই দক্ষতা আছে কিনা, জি, আমার কিন্তু ডাউট আছে। ডেপথ আছে কিনা এটা হ্যান্ডেল করার জন্য, জি। পড়াশোনা আছে কিনা, বিকজ পৃথিবী এত ফাস্ট চেঞ্জ হচ্ছে। এই ধরেন ব্রিক্সে দাওয়াত দেওয়া হয়েছে না প্রাইম Right. মিনিস্টারকে, এখন প্রাইম মিনিস্টার হিসাবে তো দাওয়াত দেওয়া হয় নাই, দাওয়াত দেওয়া হয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে। রাইট। এখন প্রাইম মিনিস্টার হ্যাজ টু টেক এ ডিসিশন যে উনি যাবেন কিনা এস চেয়ারম্যান অফ বিমস্টেক, বিকজ ওইখানে গেলে ওনার কি সুবিধা অসুবিধা এটা সব বিবেচনা করেই Right. অগ্রসর হতে হবে। আমার একটা ভিউ থাকতে পারে, জি, বাট অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মহসিন রশিদ এবং শামসুজ্জামান দুদু আমাদের এখানে এসে অনেকগুলো কথা বলবার জন্য।